ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে বিএনপি স্বাগত জানালেও জামায়াত এনসিপির মিশ্র প্রতিক্রিয়া। সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির তাগিদ নেতাদের। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই ঘোষণাপত্রে অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এই সরকারের অবশ্য কর্তব্য। সুষ্ঠু ভোট নিশ্চিতে রাজনৈতিক দল সহ সব পক্ষকে ভূমিকা রাখার পরামর্শ বিশ্লেষকের। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এখন মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনের অংশীদার। যদি কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি বিএনপির। রাজধানী সহ জেলায় জেলায় নেতাকর্মীদের অংশগ্রহণ। শহীদদের স্বপ্নের দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়। বহুমুখী পণ্য সংকটে রফতানি খাত। জুলাইয়ে পোশাক রফতানিতে আয় $400 কোটি, চামড়ায় মাত্র 13 কোটি। খুঁড়িয়ে চলছে পাট, বাইসাইকেল। বৈচিত্র্য আনার পরামর্শ। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। প্রেম, প্রকৃতি আর মানব বন্দনা ছিল সৃষ্টির মূল মন্ত্র। বর্ণিল আয়োজনে কবিগুরুকে স্মরণ। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচল অবস্থাকে দূর করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে না এমন কোনো কাজ প্রধান উপদেষ্টা করবেন না প্রত্যাশা তার। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া বিষয়গুলো পরে নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এটিই একমাত্র সাংবিধানিক বৈধ প্রক্রিয়া। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঐতিহাসিক 5ই আগস্ট স্বৈরাচার পতনের বর্ষপূর্তির রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন বিকেলে পাঠ করেন জুলাই ঘোষণাপত্র। দুটি ঘোষণায় দেশের গণতন্ত্রের পথকে সুগম করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে দলটির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে এক সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে আছে উল্লেখ করে নির্বাচন বানচাল করতে পারে এমন কিছু না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত ভালোভাবে সম্ভব, এটা এখন আরো বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। এদিকে সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হওয়া বিষয়ে নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটি একমাত্র সাংবিধানিক বৈধ প্রক্রিয়া। মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের
যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে, এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। নির্বাচনকে সুষ্ঠু করতে বাধা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপি নেতারা। প্রফেসর ইউনূস নিশ্চয়ই এখন পর্যন্ত যতগুলো কাজ করে এসেছেন তাতে করে উনি প্রমাণ করেছেন যে ভবিষ্যতেও তিনি নির্বাচনকে সুষ্ঠু অবাধ করার জন্য এমন কিছু করবেন না যেটা প্রশ্নবিদ্ধ হবে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। যত তাড়াতাড়ি প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের সময় জানানোর পর এ বিষয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। কোনো দল আপনাদের উপর আস্থার সংকটের কথা বলছে, আপনাদের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে তারা সন্তুষ্ট নয়। স্যার, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কি কি প্রস্তুতি আপনারা গ্রহণ করছেন? আমি শুরু করে দিলে না, আমার 3টা কমিটি আছে, এটা আপনারা একটু এইভাবে মাথায় রেখে কাজ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাংবাদিক ভাই বোনেরা আর এগুলির সদস্য যারা আছেন তারা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি তো সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। আমার পৈতৃক শিক্ষা এটা, যে অবস্থায় থাকি না কেন, যত কঠিন সময় যাক না কেন, আলহামদুলিল্লাহ মনে করি যে এটা আল্লাহর তরফ থেকে আসছে, সুতরাং ফেস করতে হবে। সেভাবেই আমি ভালো আছি, সেটাই বলবো আল্লাহর রহমতে। প্রথম তো আমি ওই যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তো একটা ঘোষণা দিয়েছেন, ওনার বক্তৃতা আপনারা শুনেছেন, আমি পুরোটা শুনেছি, আপনারাও শুনেছেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে ইলেকশন করার জন্য আমাদেরকে একটা চিঠি দেবেন। আমি প্রত্যাশা করছি দ্রুত চিঠিটা পেয়ে যাব, কারণ ওনার কথার মধ্যে আমরা তো বুঝতে পারি যে উনি খুব দ্রুতই চিঠিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বিশ্বাস করি সেটা। আর চিঠি না পেলেও আমাদের তো এটা বিভিন্ন দিন, বেশ কয়েকদিন ধরে তো আলোচনায় ছিল যে ইলেকশনের তারিখ নিয়ে, ফেব্রুয়ারি না এপ্রিল। তো আমরা তো আপনারা জানেন, অন্যরা না জানলেও, অন্য সাংবাদিকরা না জানলেও আমার আর সদস্যরা জানেন যে আমাদের প্রস্তুতি যে আমরা অনেক আগের থেকে নিচ্ছি, এটা তো আপনারা জানেন। সুতরাং আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। আমাদের অফিসাররা রাত দিন খাটছে, আপনারা দেখছেন, ছুটির দিনও কাজ করছে আমাদের অফিসাররা। যেমনিভাবে তারা ভোটার রেজিস্ট্রেশনটা করেছে রাত দিন খেটে, আমি বারবার একাধিকবার বলেছি এটা, যে মাঠে যে এতগুলো লোক কাজ করে একটা গিভেন টাইমের মধ্যে যে তারা যে কাজটা শেষ করেছে, ঠিক একই স্পিডে তারা কিন্তু আমাদের এই ভোটের প্রস্তুতির কাজটা এগিয়ে নিচ্ছে। ভোটের প্রস্তুতির মধ্যে কতগুলো মেজর কাজ আছে, কতগুলো একটু ছোট কাজ আছে। মেজর কাজ তো ভোটার লিস্ট তো বড় কাজ, সবচেয়ে বড় কাজ, বিশেষ করে বাড়ি বাড়ি গিয়ে একদম ফিজিক্যালি চেক করে যেটা করা। এবার তো আমরা ডবল চেক করেছি, একটা ডবল চেক করেছি। তো ইনশাল্লাহ এটা তো আপনারা, আমরা তো জানিয়ে দিয়েছি যে এটা 31শে অগাস্টের মধ্যে ভোটার লিস্টটা ফাইনাল হয়ে যাবে। অবশ্য আপনারা জানেন যে করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, যারা এর মধ্যে 18 বছর হয়ে যাবে। আমরা একটা কাট অফ ডেট ঠিক করবো, ওই ডেট পর্যন্ত যারা
নর্মালি তো ওই 1 জানুয়ারিতে যারা 18 বছর হয় তাদের এখন 1 জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত হলে তো বাদ করে যাবে ওরা, ফেব্রুয়ারিতে ভোট হলে। তো তারা যাতে মোটামুটি যাদের বিশাল সংখ্যায় যাতে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এই জন্য আমরা তাদেরকে সময় দিয়ে পাওয়াও তো মুশকিল। এবং আমরা যেহেতু অনেকগুলো ইলেকট্রাল রিফর্মস কমিশন কিন্তু অনেক স্টেক হোল্ডার কাজ এক ধরনের তারা সেরে রেখেছে। তারপর আবার ঐকমত্য কমিশন আলোচনা করেছে। তারপরেও আমাদের তরফ থেকে আমরা এই জন্য এটা অপেক্ষায় ছিলাম যে ওনারা একটু ফ্রি হন, ফ্রি হলে তখন আলোচনাটা আমরা স্টেক হোল্ডারদের সাথে আমরা এমনি 1 মাসের একটা প্ল্যান করেছি। 1 মাসের প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা, তার মধ্যে আপনারা কিন্তু একটু বড় স্টেক হোল্ডার, একদম বড় স্টেক হোল্ডার। আমরা মিডিয়ার সাথেও তো একটা আলোচনা করব এই যে এবং আমাদের একটা চিন্তা আছে, জানি না আল্লাহ তাআলা কতটুকু বাস্তবায়নের তৌফিক দেয়। আমরা এবার আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে ইনভলভ করে আগাইতে চাই। এটা আমাদের চিন্তার মধ্যে আছে, মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমাদেরকে হেল্প করেন যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্স নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আর আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তো আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো ভোটার লিস্টটা হয়ে যাচ্ছে। আমাদের প্রকিউরমেন্ট আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হইচই দিকে অনেক জায়গায় হইচই হচ্ছে। এখন হয়েছে কি জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন করার সুযোগ পান না। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এইবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করবো। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারো ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে,
ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। স্যার আপনি বলছিলেন যে বিভিন্ন চ্যালেঞ্জ আছে নির্বাচন ফেব্রুয়ারি করতে গেলে আমি বলবো আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক বলছে জামায়াত, তবে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে দলটি। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ উল্লেখ করে নেতারা বলেছেন জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে। বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল বেলা 12টা, কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেই শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করে কয়েক দফা। প্রায় 40 মিনিট বিলম্বে শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধান উপদেষ্টার দেয়া আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তবে প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন ঘোষণা দেন তিনি। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখিনি। সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠকৃত জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ আখ্যা দেন আব্দুল্লাহ তাহের। বলেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি জুলাই ঘোষণাপত্রে। গতকাল 5 আগস্ট এক অনুষ্ঠানের মাধ্যমে 28 দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। জুলাই সনদের আইনি ভিত্তির বাস্তবায়ন এই সরকারের আমলেই হতে হবে বলে সাফ জানিয়ে দেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপত্তি নেই এনসিপির, তবে ভোটের আগে বিচার, সংস্কার, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি। এদিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করায় জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণতা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের তারিখ নিয়ে আপত্তি নেই এনসিপির, তবে এর আগে বিচার দৃশ্যমান করা এবং সংস্কার বাস্তবায়ন দেখতে চায় দলটি। নির্বাচনে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জুলাই ঘোষণাপত্র স্বাগত জানালেও সনদ পরিপূর্ণতা পায়নি বলে দাবি তার। আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। এছাড়া জুলাই সনদে যেই ঐক্যমত তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে তা বাস্তবায়নের আহ্বান জানান আখতার হোসেন। 24-এর গণঅভ্যুত্থানে শামিল হয়েছিলেন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনকে অনিবার্য বাস্তবতা উল্লেখ করে তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য কাজ করতে হবে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল সহ সব পক্ষকে। রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব জল্পনা কল্পনা আর সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি নির্দিষ্ট সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। অনেকের বিভিন্ন দাবি দেওয়া থাকলেও ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধানের অবস্থান, লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, জনমত আর দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া বর্তমান সময়ের অনিবার্য বাস্তবতা হয়ে উঠেছিল। আর্মির একটা চাওয়া ছিল, কিন্তু এটা আমরা স্বীকার করি বা নাই করি, কিন্তু অন্তরালে থেকে তাদের চাওয়া পাওয়াটাও ইম্পর্টেন্ট। সর্বোপরি তারেক জিয়ার সাথে যে বৈঠকটা, এই বৈঠকটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশের রাজনীতিতে এক বড় দল কি চায় সেটা ম্যাটার করে। তো সব মিলায় এটা ছিল অনিবার্য বাস্তবতা। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করলো। এটার পিছনে কাজ করেছে জনমত। বেশিরভাগ দল কিন্তু নির্বাচন এগিয়ে আনা হোক বা নির্বাচন দ্রুত হোক সেই দাবি জানিয়েছিল, বিএনপি সহ। বিশ্লেষকরা মনে করেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। মূল যে সমস্যা সেটি হচ্ছে নির্বাচনটি কিভাবে হবে, কেমন হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, সেই যে ক্ষোভ বেদনা সেটি কি এই নির্বাচনেও থাকবে? এখন মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনের অংশীদার এবং প্রশাসন। যদি কেউ কোনো কনস্পিরেসি করার চেষ্টা করে তাহলে সেটা ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না। যখন চিফ এক্সিকিউটিভ একটা তার সিদ্ধান্ত দেবেন তখন সেটা কেন ভায়োলেট হবে। বিশ্লেষকরা বলছেন ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু পরিবেশ আর সব পক্ষের সমান সুযোগ নিশ্চিতে কাজ শুরু করতে হবে এখন থেকেই। ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা হলে জনগণ আরও স্বস্তি বোধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পতন ও জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পল্টন, নাইটেঙ্গেল, ফকিরাপুর সহ কাকরাইল এলাকা। রাজধানী ছাড়াও ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নিচ্ছেন কর্মসূচিতে। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ এবং সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি গেল গত 5 আগস্ট, এবং এই যে বর্ষপূর্তি, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জন এবং সেই আনন্দ উদযাপনের জন্য আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠান উদযাপন হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর পল্টনে একেবারে লোকে লোকারণ্য। বাংলাদেশের সব জেলায় আজ তাদের দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আজকে ঢাকায় যে কর্মসূচিগুলো রাখা হয়েছে সেখানে পল্টনে ঢাকা বিভাগে থাকা 17টি জেলা থেকে বিএনপি তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত হবেন। এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ঢাকার যে আশপাশে যে 17টি জেলা আছে, এই 17 জেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আজকের এই বিজয় র্যালি উদযাপনে অংশ নিয়েছে মূলদল বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ তাদের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো আছে, তারা সবাই এই বিজয় র্যালিতে অংশ নেওয়ার জন্য অর্থাৎ ঢাকা শহরের 17টি বিভাগ থেকে তারা এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই মূল পর্ব শুরুর আগে এখানে যারা নেতাকর্মী আছেন তারা কথা বলছেন, তারা বক্তব্য রাখছেন। তাদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি সে বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে নির্বাচন ছাড়া, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া রাষ্ট্রের যে সামরিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চালানো একেবারেই দুঃসাধ্য। একটি নির্বাচনই পারে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে। তো আজকে আমাদের আরও এক সহকর্মী আছেন এখানে, যিনি
যিনিও এই কর্মসূচি কাভার করছেন, তো আমরা একটু তার সঙ্গে কথা বলে জানতে চাই যে রাইদুল শুভ, আপনিও তো অনেকক্ষণ থেকেই পর্যবেক্ষণ। রুদ্র, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু বিএনপির যে কর্মসূচি 36 দিন, সেই জুলাই আন্দোলন 36 কর্মসূচি কিন্তু আজকে বিজয় র্যালির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আমরা দেখি যে সকাল থেকে ঢাকার যে বিভিন্ন জেলা আছে সেই জেলা থেকে কিন্তু এই নেতাকর্মীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে। তাদের আকাঙ্ক্ষা, তাদের চাওয়া, এই যে বিগত 15.5 বছরের যে শাসন ছিল, স্বৈরা শাসন, ফ্যাসিবাদের শাসন ছিল, তারা যে নিপীড়িত হয়েছে, তারা যে আসলে দমন করা হয়েছে তাই বিগত সরকারের পক্ষ থেকে, সেটি থেকে গত 5 আগস্টের একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ দেখছে, সেই নতুন বাংলাদেশে তারা কিন্তু বেশ আনন্দিত। গতকাল 5 আগস্ট গিয়েছে, আজকে তাদের বিজয় র্যালি যে পূর্বের কর্মসূচি সেটি পালনে অংশ নিচ্ছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে এই নির্বাচনটি যেন তারা সরকার, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। পাশাপাশি তাদের যেই আকাঙ্ক্ষা বা তাদের যেই শীর্ষ নেতারা, দলটির শীর্ষ নেতারা বলছেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের বাইরে এবং দেশের ভেতরে কিন্তু তারা আসলে নানা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে আসলে কিন্তু তারা বলছেন। যে কারণে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু দুপুরে 2টার পরে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ে নেতারা আসছেন, 3টার মধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা আসবেন বলে আসলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে সারা দেশ থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ফ্যাসিবাদের যে পতন হয়েছে, সেই ফ্যাসিবাদের পতনটাকে উদযাপন করার জন্য, নতুন করে যেন বাংলাদেশে আর কখনো এই ফ্যাসিবাদের উত্থান না হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে এখানে কথা বলবেন তারা। তো এই ছিল এই মুহূর্তে পল্টন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে বিজয় র্যালি করছে বিএনপি। এছাড়া সমাবেশ, দোয়া মাহফিল সহ ছিল নানা আয়োজন। শহীদদের স্বপ্নের দেশ গড়তে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি, নেতাকর্মীদের স্লোগানে মুখর চারপাশ। বুধবার সকালে বরিশাল, ঝালকাঠি, ঝিনাইদহ, নাটোর সহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করার জন্য জনগণকে ধন্যবাদ জানান বক্তারা। পাশাপাশি দলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। রাজনীতি হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। আমাদের সামনের যে পথ, সেই পথ হবে ধানের শীষের যে আদর্শ আছে, ধানের শীষের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে নিয়ে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে। এদিকে বিএনপিতে ঢুকে ফ্যাসিবাদীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। সমাজে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, জিয়া সৈনিকেরা আবার কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে, কিন্তু বলে দিলাম। এছাড়া সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিকে বিপুল ভোটে জয়ী করতে জনগণের মন জয়ে সবাইকে কাজ করার আহ্বান নেতাদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করে অভিযোগ গঠন করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 27 ও 28 আগস্ট। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আবু সাইদের সহযোদ্ধা রিমু মুর্মু। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 4 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হলো। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয়ে যায় স্বৈরাচারের 16 বছরের পাকাপোক্ত মসনদ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বুধবার 30 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ 24 আসামি পলাতক রয়েছেন। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 27 আগস্ট। প্রসিকিউশন বলছে আবু সাইদকে হত্যার সঙ্গে সরাসরি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত তাদের অপরাধ প্রমাণে অকথ্য তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শহীদ আবু সাইদের সহযোদ্ধা রিনা মুর্মু। তিনি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, রংপুর পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগকে দায়ী করেন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 4 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পূর্ণ হলো।
এদিনও আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের গণমাধ্যম এখনও স্বাধীন নয়। দলীয় সরকার এলে স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকের। সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অনুষ্ঠানে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সরকার সব কিছু ঠিক করে দিতে পারে না, নিজেদেরই অনেক কিছু পরিবর্তন করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, তবে স্বাধীনতা ছাড়া এর ভূমিকা হয়ে ওঠে প্রশ্নবিদ্ধ। বিগত বছরগুলোতে নানামুখী চাপে বারবার খর্ব হয়েছে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। রাজধানীর সিরডাপে এক আলোচনায় উঠে আসে এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না গণমাধ্যম। সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকরা এখন অতীতের যে কোনো সময় চাইতে স্বাধীনতা ভোগ করছে। মানে সরকার চাইলে এইটাই শুনতে চায় বা এটাই বলতে চায়, হয়তো তার সঙ্গে দ্বিমত পোষণ করতে যাওয়ার ঝুঁকিটা আমি এখন নিচ্ছি না। কাজের স্বাধীনতার বাইরেও উঠে এসেছে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিক পক্ষের একপেশে আচরণ, সংবাদকর্মী ও সংগঠনগুলোর দলীয় লেজুর বৃত্তি। উচ্চ আদালত সংস্কার হবে, সে পর্যন্ত কি বিচার ব্যবস্থা বন্ধ থাকবে? এই যে এতদিন ধরে যে অভিযোগগুলো উঠলো, যে অভিযোগগুলো আসছে, সেগুলো প্রেস সংক্রান্ত বিষয়ে, এগুলো কোথায় যাবে? কাঠামো ঠিক করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলেও তা ইতিবাচক ভূমিকা পালন করতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান। রাজনৈতিক হাতিয়ার থেকে মুক্ত করতে হবে গণমাধ্যমকে, তাই নীতিমালা করার তাগিদ তার। এখনো বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ মনে করেন, মিডিয়া হাউসগুলো কর্পোরেট কোম্পানির মধ্য থেকে বের হয়ে না আসতে পারলে স্বাধীন হবে না সংবাদ মাধ্যম। এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, এই ধরনের পুঁজির রক্ষাকর্তা, এবং শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের রাজনৈতিক কর্মীর ভূমিকা পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা, 5 জনের মৃত্যু, সেনা সদস্য সহ নিখোঁজ অর্ধশতাধিক, চলছে উদ্ধার কাজ। হিমাচলে বন্ধ স্কুল কলেজ। এই মুহূর্তে নিহতদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামে। আপনারা জানেন, আজ সকালে নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ অংশে সড়ক দুর্ঘটনায় যে 7 জন মারা গিয়েছে, তার মাঝে এই বাড়িরে 6 জন আছেন। এই 6 জনের মাঝে, এই 6 জনের মৃত্যুতে এই বাড়িতে এখন চলছে শোকের মাতম। আসলে এখানে যে অবর্ণনীয় যে শোক চলছে, সেটা প্রচার করা মানে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে এই বাড়ির যে বাহারুল্লাহ, সে ওমান থেকে আসার পথে আজকে সকালে যে দুর্ঘটনা পতিত হয়, সেখানে তার নানু মারা গেছেন ফয়জন নেসাকে আজকে সকালে চৌপল্লীতে জোহরের নামাজের পরে তার দাফন সম্পন্ন হয়েছে। এখন এই বাড়ি যে বাকি 6 জনের কবর খোলা সম্পন্ন হইলো, এখন দাফন করা হবে 4 জনকে। এর মধ্যে এই 4 জনের মধ্যে রয়েছে বাহারুল্লাহর স্ত্রী কবিতা এবং তার আরেক ভাতিজি রেশমি এবং তার মেয়ে মিমকে দাফন করা হবে। তার আরেক ভাইয়ের স্ত্রী যিনি লাবণী এবং লাবণীর মেয়ে লামিয়া, ওদের দাফন আগামীকালকে হবে বলে আশা করছি। কারণ লাবণীর স্বামী রোবেল মিয়া, তিনি সৌদি প্রবাসী, তিনি এই মৃত্যুর খবর শুনে সৌদি আরব থেকে রওনা দিচ্ছেন। তিনি আসার পরে বাকি 2 জনের দাফন সম্পন্ন হবে। এর মধ্যে স্থানীয় একটি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রায় 15 জন সদস্য মিলে এই 6 জনের এখানে যে কবর খোলা কাজ সম্পন্ন করেছে স্বেচ্ছায়, এবং এখানে তাদের আত্মীয়স্বজন ছাড়াও এখানকার অনেক
এলাকাবাসী সবাই চলে এসেছে। ইতিমধ্যে নোয়াখালীর লক্ষ্মীপুরে বিএটি এবং নোয়াখালী বিএটির লোকজন এসেছেন। লক্ষ্মীপুরে বিএটির সহকারী পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন এখানে বিএটির একটি ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডে এরা আবেদন করে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ করবে। এই ছিল লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল। দুপুরের সময় আরো থাকছে। মিরপুরে শুরু টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতি। প্রথম দিন ফিটনেস টেস্ট দিলেন ক্রিকেটাররা। ঢাকায় ক্যাম্প শেষে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবেন লিটনরা। জুলাইয়ে যেখানে $400 কোটি রপ্তানি আয় ঘরে তুলেছে তৈরি পোশাক, সেখানে $13 কোটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চামড়া শিল্প। আর নামমাত্র আয় করে যেন বিশ্ববাজারে খুঁড়িয়ে চলছে পাট, প্লাস্টিক, হোম টেক্সটাইল। এদিকে স্বাধীনতার 5 দশক পর যেন বিশ্ববাজারে সবে পথ চলা শুরু করেছে সম্ভাবনার বাইসাইকেল, ওষুধ আর আসবাবপত্র শিল্প। রপ্তানি পণ্যে বৈচিত্র্যহীনতার কারণ হিসেবে পোশাক শিল্পের উপর বেশি নির্ভরতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আর রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতির অভাবকে সামনে আনছেন উদ্যোক্তারা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বছর ব্যবধানে $24.25% বেশি প্রবৃদ্ধি নিয়ে গেল জুলাইয়ে $396 কোটি $27 লাখ পণ্য রপ্তানি করেছে তৈরি পোশাক খাত, যা মোট রপ্তানি আয়ের 83%। পোশাক শিল্পের রপ্তানি আয় যখন ছুঁই করছে $400 কোটির ঘর, তখন দ্বিতীয় অবস্থানে থাকা চামড়া শিল্পের রপ্তানি আয় মাত্র $12 কোটি $74 লাখ। তৈরি পোশাক ও চামড়ার পর আর কোনো খাতের রপ্তানি আয় পার হয়নি $10 কোটি গণ্ডি। $6 কোটি $81 লাখ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে হোম টেক্সটাইল। $5 কোটি $82 লাখ রপ্তানি আয় ঘরে তুলেছে চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল পণ্য। $5 কোটি $54 লাখ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাট শিল্প। বাণিজ্য নীতিতে আমরা যথেষ্ট পরিমাণে পণ্যের ডাইভার্সিফিকেশন করতে পারি নাই, এটা যেমন সত্যি কথা। এটার সঙ্গে যোগ ছিল আমরা স্বল্পোন্নত দেশ ছিলাম, আমাদের জন্য সবচেয়ে লুক্রেটিভ ছিল হচ্ছে রেডিমেড গার্মেন্টসে যাওয়া, এবং সেখানে আমরা অতিমাত্রায় কনসেন্ট্রেট করেছে। জুলাইয়ের রপ্তানি আয়ের হিসাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে চামড়ার জুতা, স্যান্ডেল বাদে অন্যান্য পাদুকা শিল্প। তুলা ও তুলার সুতা কাপড় থেকে এসেছে সপ্তম শীর্ষ রপ্তানি আয়। বড় সমস্যা হলো যে এটার মধ্যে স্ট্যাবিলিটি নাই। ছোট ছোট সেক্টরে দেখেছি হঠাৎ হয়তো একটুখানি বেড়েছে, আবার একটু কমে যাচ্ছে, 15 বছর 2-3 বছর যদি বাড়ে আবার একটু কমে যায়, তার মানে হলো আমার বাজারটা আমি ধরে রাখতে পারছি না এরকম ভাবে আর কি। প্রায় $700 কোটি বিশ্ববাজারে গেল জুলাই মাসে মাত্র $40 লাখ রপ্তানি আয় ঘরে তুলেছে এবারের বর্ষপণ্য আসবাবপত্র। উদ্যোক্তারা বলছেন রপ্তানি সহায়ক কাঁচামাল আমদানি নীতি না থাকায় বাজার ধরতে পারছেন না তারা। এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে আমরা যদি ঢুকতে হয় তাহলে আমাদেরকে ওইভাবে আসলে চিন্তা করতে হবে। ম্যাক্সিমাম র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। এই ইম্পোর্ট প্রোডাক্টগুলোর যেই প্রাইস, যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। সম্ভাবনাময় ওষুধ শিল্পের রপ্তানি আয় বছর ব্যবধানে 61.85% বেড়ে জুলাইয়ে $1 কোটি $90 লাখ হলেও নেই শীর্ষ 10-এ। শীর্ষ 10-এর বাইরে থাকা বাইসাইকেলের রপ্তানি আয় গেল জুলাই মাসে হয়েছে $1 কোটি $21 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনের জন্য কমিশন এখনো বাজেট দেয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন বাজেট অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে একথা জানান তিনি। বলেন, রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। চুক্তির আগে আরও দর কষাকষির সুযোগ রয়েছে। দেশের অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকলেও তা আগের চেয়েও ভালো অবস্থানে এসেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নির্বাচনের বাজেট মানে আমি যেটা বাজেটে রেখেছি, তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমেই তো আমরা এসে করব না করব না। এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কী কী ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। প্রিকেরিয়াস অবস্থায় ছিল আর্থিক দিক দিয়ে, এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। বৃষ্টিতে ডুবেছে বগুড়া শহর, জলাবদ্ধতায় নাকাল বেশিরভাগ এলাকার জনজীবন। বিস্তারিত জানাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে।
বগুড়া পৌরসভায় জলাবদ্ধতার নিরসনে গত 2 দশক ধরে আসলে পৌরসভা কর্তৃপক্ষের কোনো চলমান দৃশ্যমান কোনো অগ্রগতি আসলে চোখে পড়েনি, এবং এ কারণেই কিন্তু সড়ক ছাড়িয়ে যেই আসলে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু বগুড়ার অন্যতম এবং উত্তরবঙ্গের অন্যতম যে বিদ্যাপীঠ সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাসে ছাপিয়েছে। আর শুধু সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাস নয়, এই যে জলাবদ্ধতা কিন্তু বগুড়া শহরের যে অন্যান্য এলাকাগুলো রয়েছে, সেই অন্যান্য এলাকা অন্তত 20টি এলাকা কিন্তু আসলে ডুবে গিয়েছে। যে জলাবদ্ধতা আর সড়ক ছাপিয়ে যেই জলাবদ্ধতা সড়ক ছাপিয়ে আসলে বাড়িঘরে ঢুকে পড়েছে, এবং বগুড়া পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই জলাবদ্ধতার যে ভয়াবহ সংকট তারা কিন্তু সেটি স্বীকার করেছেন, এবং সেটি স্বীকার করে কিন্তু আসলে বগুড়া পৌর কর্তৃপক্ষ বলছে তারা 30 কোটি টাকা ব্যয়ে কিন্তু একটি প্রকল্প হাতে নিয়েছে এই জলাবদ্ধতা নিরসনের জন্য। সেই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এর পাশাপাশি কিন্তু পৌর কর্তৃপক্ষ বলছেন শহরের যেই জলাবদ্ধ যেই ড্রেনগুলোর 100টি আউটফল আছে, ড্রেনের পানি বের হয়ে যাওয়ার এই আউটফল গুলো আসলে জমাট বাঁধার কারণে এই জলাবদ্ধতা সমস্যা তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যেই এই যে 100টি আউটফল আছে ড্রেনের, সেই ড্রেনের 100টি আউটফল এর মুখ পরিষ্কারও তারা কাজ শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছে যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওর এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরবদ্ধনে 150 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে হাতে নিবে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। দেশের বাইরের খবর। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেনা সদস্য সহ নিখোঁজ রয়েছেন 50 জনের বেশি মানুষ। পাহাড়ি ঢলে বিপর্যস্ত উত্তরকাশীর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ধরালি গ্রাম। ক্ষীরগঙ্গা নদী থেকে নেমে আসা ঢল পুরো গ্রামকে মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত করে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতের উত্তরাখণ্ডে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার হর্ষিল উপত্যকায় রেকর্ড বৃষ্টি হয়। 12,600 ফুট উচ্চতা থেকে ধেয়ে আসে পাথর ও কাদার স্রোত। মাত্র 30 সেকেন্ডের মধ্যে ঘন্টায় 43 কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ধরালি গ্রামে। নিমেষেই গুড়িয়ে যায় ঘরবাড়ি, হোটেল আর রিসর্ট। পুরো গ্রামই বিলীন হয়ে গেছে পাহাড়ি ঢলে। উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে গ্রামটির মধ্যভাগ সম্পূর্ণ ধসে গেছে। বেশ কয়েকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ এবং মেডিকেল টিম। পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় বাধা পড়েছে উদ্ধার কাজেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে নয়াদিল্লি। সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি ক্ষতিগ্রস্ত অঞ্চলও পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে এখন পর্যন্ত উদ্ধার করেছেন। অভিযান অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং কিছু সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সব জায়গায় তারা পৌঁছাতে পারছেন না। অনেক স্থানों पर मार्गों का जो संपर्क है वो कट गया है। এদিকে হিমাচল প্রদেশের মান্ডি শহরে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের কারণে বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের পরিকল্পনায় এ দল থাকলেও নির্দিষ্ট কোন জায়গায় ক্রিকেটার দরকার সে বিষয়ে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে কোনো যোগাযোগই করেননি নির্বাচকরা। দেয়া হয়নি কোনো স্পষ্ট বার্তাও। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ নেই এই ক্রিকেটারের। যেখানে সুযোগ পাবেন সেখানেই নিজেকে প্রমাণের লক্ষ্য সোহানের। আমার সাথে এখন এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয় না, বাট আমার কাছে মনে হয় যে এখনো সময় আছে। একটা কথা ক্লিয়ার করতে চাই, আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি-20 ছিল না, এবং গ্লোবাল টি-20-র জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চিটাগাং ক্যাম্পে ছিলাম, এবং যখন শ্রীলঙ্কার সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম। বাসায় পড়ে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো, সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি। বাট আমার কাছে মনে হয় না দুইটা, অনেক সময় আমি শুনেছি এরকম কথা, এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ক্যাম্পে যোগ দিলেন ক্রিকেটাররা। প্রথম দিনে ফিটনেস ট্রেনিং করেছেন ক্যাম্পে থাকা প্রাথমিক স্কোয়াডের সদস্যরা। সকাল 8টায় হোম আপ ক্রিকেটে রিপোর্টিং করেন ক্রিকেটাররা। এরপরই ফিজিও নাথান ক্যালির অধীনে চলে ফিটনেস ট্রেনিং। বিরতির পর রানিং সেশনে নিজেদের মানিয়ে নেন মুস্তাফিজ, সাকিব, তানজিদ, তামিমরা।
তবে এদিন ছিলেন না অধিনায়ক লিটন দাস। 9 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। ছিলেন না সম্প্রতি আলোচনার জন্য জন্ম দেয়া তাসকিন আহমেদও। 11 তারিখ থেকে 4 দিনের মূল ক্যাম্পে পুরো দলকে পাবেন কোচ ফিল সিমন্স। এরপর নেদারল্যান্ডস সিরিজের জন্য 20 আগস্ট সিলেটে যাবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি। ইতিবাচক হিসেবে দেখলেও সংস্কার ও বিচারে জোর জামায়াত এনসিপির। সুষ্ঠু পরিবেশের তাগিদ। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইসির। কোনো চাপ এলে পুরো আসনের ভোট বন্ধের হুঁশিয়ারি সিএসির। স্বচ্ছ নির্বাচনে দলগুলোর সহযোগিতা কামনা। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ের।